নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। মোটামুটি বইটি অর্ধেক হয়ে এসেছে। তো আজকে আমি আগের দিন যা পাঠ করছিলাম ঠিক তারপর থেকে নয়, আবার একটি পৃষ্ঠা বাদ দিয়ে পাঠ করছি, কারণ এই আগের লেখক যে লিখেছেন আগের পৃষ্ঠায়, সেখানে ঠাকুর সম্বন্ধে সেরকম কিছুই উল্লেখিত নেই। তাই আমি একটু ঠাকুরের ছোঁয়া যেন থাকে সেরকম দেখে আমি পাঠ করছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। সে রাত্রিতে ঠাকুর আমার স্ত্রীকে যে কথাগুলি বলিয়াছিলেন, তাহাতে আমি ইহাই বুঝিয়াছিলাম যে সংসারী সেবা ধর্ম, শিক্ষার ও সাধনার প্রশস্ত ক্ষেত্র, এবং ক্রমে অভ্যাসের দ্বারা নিরপেক্ষভাবে ইহা করিতে পারিলে সেই সেবাই ভগবৎ সেবায় রূপান্তরিত হইয়া যায়। ঠাকুর সর্বদাই গৃহস্থ ধর্মকে একটি প্রকৃষ্ট মর্যাদা দিয়া আসিয়াছেন। তিনি বলিতেন যে বিবাহ করিলে বন্ধন হয় না, আসক্তি বন্ধনের কারণ। ব্রহ্মা, বিষ্ণু, শিব সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। স্ত্রী পুত্রাদির মধ্যেও ভগবান সাম্যক রূপেই বিরাজ করেন। নিরপেক্ষভাবে তাদের ভরণ পোষণে, তৃপ্তি দানে, তৃপ্তি লাভে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তাহার দীর্ঘ জীবনে প্রায় অর্ধাংশ তিনি অক্লান্তভাবে গৃহে গৃহে ঘুরিয়াই কাটাইয়া গিয়াছেন। যখন কাহারও বাড়িতে আসিতেন, তখন তিনি সে বাড়িরই একজন হইয়া যাইতেন। যে কয়দিন থাকিতেন, নিতান্ত আপনার জনের মতোই থাকিতেন। আবার যখন চলিয়া যাইতেন, একবার ফিরিয়াও তাকাইতেন না। তিনি আমাকে এবং আমার স্ত্রীকে বহুবার বলিয়াছেন, আমি তো আপনাদের এখানে সর্বদাই আছি, এবং তাহার আচরণে স্পষ্টই মনে হইয়াছে যে আমার পক্ষে আমার এই গৃহ অপেক্ষা প্রকৃষ্টতর স্থান যেন আর কোথাও নাই। তীর্থ ভ্রমণে যাওয়া, নানা স্থানে ঘুরিয়া বিগ্রহাদি দর্শন করা ইত্যাদি বিষয়ে কোনোদিন কোনো কথাই তিনি আমাকে বলেন নাই। কিন্তু আমি জানি যে কেহ সন্ন্যাসী হইয়া বাহির হইয়া গিয়াছে শুনিলে তিনি কখনো কখনো বলিয়াছেন, উনি তো সন্ন্যাসী হন নাই, উনি সুখান্বেষী হইয়াছেন। এই কথা হইতে কেহ যেন সিদ্ধান্ত করিয়া না বসেন যে ঠাকুর প্রকৃত সন্ন্যাসকে অশ্রদ্ধা বা অবজ্ঞার চোখে দেখিতেছেন। সুখান্বেষী কথাটা তিনি মর্কট বৈরাগ্যকে লক্ষ্য করিয়াই ব্যবহার করিয়াছেন। সে যাই হোক, তাহার যাহা শিক্ষা কার্যত গৃহই তাহার কেন্দ্র। কিন্তু একদল লোক এই গৃহকে বিষাক্ত করিয়া তুলিতেও ক্রমে ক্রমে ইহাকে ভাঙিয়া ফেলিতে কোমর পর্যন্ত বাঁধিয়া লাগিয়া উঠিয়াছিলেন। ইহাও দক্ষযজ্ঞেরই অপর এক অধ্যায়, এবং ইহার পরিণতি সম্বন্ধেও আমাদের কোনো সন্দেহ নাই। কিছুতেই নিশ্চিন্ত মনে ঠাকুরের কথার অনুসরণ করিতে পারিতেছি না। মাঝে মাঝে ফ্যাকরা বাহির হইয়া আমাকে বিভ্রান্ত করিয়া দিতেছে। যাহাই হোক, সে রাত্রিতে আর কোনো কথা হইয়াছিল কি না আমার স্মরণে নাই। পরের দিন অনেকেই ঠাকুর দর্শনে আসিলেন। মহানন্দের সকালবেলাটা কাটিয়া গেল, কিন্তু ছোট একটি ঘটনা ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই মনে আসিতেছে না। বেলা প্রায় 9টা। আমি বাহিরের বারান্দায় দাঁড়াইয়া সিগারেট টানিতেছিলাম। এমন সময় সামনের রাস্তা হইতে এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করিলেন, এখানে নাকি একজন সাধু আছেন? আমি বলিলাম, হ্যাঁ আছেন, আপনি আসুন। এইবার ভদ্রলোকের চেহারার দিকে আমার নজর পড়িল। অবলম্বিত পাকা কাঁচা দাড়ি, বাবরি চুল, দু একটা জট পাকাইতে শুরু করিয়াছে। পরিধানে রক্তাম্বর, পায়ে খড়ম, খালি গায়ে, কপালে একটি প্রকাণ্ড লাল রঙের ফোঁটা, গলায় 2-3টি বড় রুদ্রাক্ষের মালা, উভয় হাতে বালা ও তাগার আকারে আরও কয়েকটি রুদ্রাক্ষ। বুঝলাম যে ইনি একজন তান্ত্রিক। ভদ্রলোক আমার নিকটে আসিতে আরও বুঝিলাম যে কিছুক্ষণ পূর্বে তিনি কারণ সেবা করিয়াছেন। দরজার কাছে আসিয়া ঠাকুরকে দেখিয়াই তাহার কিন্তু ভাবান্তর উপস্থিত হইল। হঠাৎ তিনি জিভে এক কামড় দিয়া ফেলিলেন এবং খটখট করিয়া সিঁড়ি দিয়া রাস্তায় নামিয়া গেলেন। তাহার ভাব দেখিয়া মনে হইল যে তিনি যেন একটা ঘোরতর বিপদে পড়িতে পড়িতে অতি কষ্টে বাঁচিয়া গিয়াছেন। প্রথমে
ব্যাপারটা বুঝিতে পারি নাই, কিন্তু একটু পরেই বুঝিতে পারিলাম যে ঠাকুরের গলার তুলসীর মালা ছড়াই এই বিভ্রান্ত বাধাইয়াছে। এই প্রসঙ্গে আরও একটা ভদ্রলোকের কথা মনে হইতেছে। তিনিও ওই পাড়াতেই থাকেন। এই দ্বিতীয় ব্যক্তি ছিলেন একজন নৈষ্ঠিক বৈষ্ণব এবং অতি প্রত্যুষে উঠিয়া ঠাকুরের পূজার জন্য পুষ্পচয়ন তাহার নিত্যকর্মের মধ্যে ছিল। তাহার বাড়ির অতি নিকটেই ছিল শক্তি ব্রহ্মচর্যাশ্রম। সেখানে লোকনাথ ব্রহ্মচারী বাবার মূর্তি প্রতিষ্ঠিত ছিল এবং নিত্য সেবা হইত। সেই ভদ্রলোকের ধারণা ছিল যে লোকনাথ ছিলেন অদ্বৈতবাদী। সুতরাং ফুল তুলিতে যাইয়া তিনি ওই আশ্রমের বাহিরে যাহা পাইতেন শুধু তাহাই লইয়া আসিতেন, কারণ অদ্বৈতবাদী লোকনাথের আশ্রমের ফুল তাহার ঠাকুর সেবায় ব্যবহৃত হইতে পারে না। ইহাদের একজন শাক্ত আর একজন বৈষ্ণব, কিন্তু বস্তুত ইহাদের মধ্যে কোনো প্রভেদ নাই। সাম্প্রদায়িক সংকীর্ণতায় উভয়ই অন্ধ। দিনটা মহানন্দে কাটিয়া গেল, কিন্তু বৈকালে বীরেন্দ্র মজুমদার রূপী অক্রুর আসিয়া উপস্থিত হইলেন এবং কি সব অজুহাত দেখাইয়া বলিলেন যে ঠাকুরকে তখনই তাহারা বাসায় লইয়া যাইবেন। আমরা সকলেই অত্যন্ত বিরক্ত হইলাম, কারণ কথা ছিল যে ঠাকুর এখানে 2 দিন থাকিবেন। বীরেনবাবু বলিলেন যে কাল আসিয়াছেন, আজ যাইবেন, 2 দিন তো হইলই, এখন তো গেলেই চলিবে। আমি বলিলাম যে শ্বশুরমশাই আসুন, তারপর ঠাকুর যাইতে হয় যাইবেন, আমরা বাধা দিব না। কিন্তু বীরেনবাবু কোনো কথাই শুনিতে চাইলেন না। তৎক্ষণাৎ ঠাকুরকে লইয়া রওনা হইতে মনস্থ করিলেন। ঠাকুরকে বলিতেই তিনি ছোট ছেলেটির মতো উঠিয়া দাঁড়াইলেন। ইতিমধ্যে শ্বশুরমশাই আসিয়া পড়ায় বীরেনবাবুকে বাধ্য হইয়াই একটু অপেক্ষা করিতে হইল। তারপর আরম্ভ হইল 2 জনের বাদানুবাদ। শ্বশুরমশাই বলিলেন যে 2 দিন থাকিবার কথা, সুতরাং কাল বৈকালে ঠাকুর যাইবেন, ইহার পূর্বে যাইবার কথা উঠিতেই পারে না। আর বীরেনবাবু বলিতেছেন যে বিশেষ প্রয়োজন আছে, তখনই ঠাকুর না গেলেই চলিবে না। আমি কিন্তু লক্ষ্য করিতেছিলাম ঠাকুরকে হরিদাস বাবুই তাহার দিকে আবার দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন। তিনি থাকিবেন কি যাইবেন ইহা লইয়াই তর্ক, কিন্তু তিনি এমনভাবে দাঁড়াইয়াছিলেন যেন এই ব্যাপারের সহিত তার কোনো সম্পর্ক নাই। শেষ পর্যন্ত বীরেনবাবুই জয়ী হইলেন এবং আমাদের সকলের প্রাণে মর্মান্তিক কষ্ট দিয়া ঠাকুরকে লইয়া চলিয়া গেলেন। সে যাত্রায় আরও 3 থেকে 4 বার ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু উল্লেখযোগ্য কিছুই মনে পড়িতেছে না। তো বন্ধুরা, আমি পাঠকে আর এগিয়ে নিয়ে যাব না, আর আমি কিছু 1-2টি করে পৃষ্ঠা বাদ দিচ্ছি। বন্ধুরা, যেহেতু লেখক সেখানে বিভিন্ন রকম উদাহরণ দিয়েছেন, বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ঠাকুর প্রসঙ্গ খুব একটা নেই। যেখানটায় ঠাকুর প্রসঙ্গ মোটামুটি একটু আছে, আমি সেই জায়গাগুলোই পাঠ করার চেষ্টা করছি ঠাকুরের সম্বন্ধে আমাদের একটু ভালো করে জানবার জন্য। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। পরের দিন আবার আমি পাঠ করব। নমস্কার।